তো আজকে আমরা শুরু করছি সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার। সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার। একটা নাম হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন আমরা নাউন ক্লজটা কিভাবে চেনা যায়, সাবঅর্ডিনেট ক্লজটা কখন নাউন ক্লজ হয় সেটা আমরা জানবো। সাবঅর্ডিনেট ক্লজটা কখন নাউন ক্লজ হবে সেটা আমরা দেখবো। তাহলে নাউন ক্লজ চেনার উপায়, সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা নাউন ক্লজ বলবো যদি এটাকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। তাহলে যেই সাবঅর্ডিনেট ক্লজটাকে ইট দ্বারা রিপ্লেস করা যায় ওই সাবঅর্ডিনেট ক্লজটা কি হয়, নাউন ক্লজ হয়। তাহলে সাবঅর্ডিনেট ক্লজটার নিচে ইট বসিয়ে বাক্যের বাকি অংশের সাথে যদি ইট যোগ করলে বাক্যটা কারেক্ট হয় তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজটা হবে নাউন ক্লজ। আমরা দুই একটা एग्जांपल দিই। যেমন আমি যদি বলি যে আই নো, দেখো হোয়ার হি লিভস, এখানে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে, দেখো প্রত্যেকটা ক্লজে একটা ফাইনাইট ভার্ব থাকবে। এখানে নো একটা ফাইনাইট ভার্ব, লিভস একটা ফাইনাইট ভার্ব, কারণ যে ভার্বের টেন্স আইডেন্টিফাই করা যায়। তাহলে আই নো বললে প্রেজেন্ট ইনডিফিনিট, হি লিভস বললে এটাও বর্তমান প্রেজেন্ট ইনডিফিনিট। এই লিভস একটা ফাইনাইট ভার্ব, তাহলে তার সাবজেক্ট, ফাইনাইট ভার্ব আগে সাবজেক্ট থাকে, সাবজেক্ট আছে। আর হোয়ার হচ্ছে সাবঅর্ডিনেট মার্কার, হ্যাঁ ডব্লিউ ওয়ার্ড গুলো সাবঅর্ডিনেট মার্কার। তাহলে হোয়ার হি লিভস এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবার এই সাবঅর্ডিনেট ক্লজটা নাউন ক্লজ কিনা, তাই তার জন্য আমরা কি করব, তার নিচে আমরা ইট বসাবো। তো বসালাম ইট, তাহলে এই ইট বসালাম মানে কি এই সবটা ইট হয়ে গেল, এই সবটা হোয়ার হি লিভস সবটা ইট হয়ে গেল। এবার ইটের সাথে বাক্যের বাকি অংশ যোগ করো, বলো আই নো ইট, বাক্য হয়েছে কিনা বলো। আই নো ইট বললে বাক্য হয়েছে কি, হয়েছে। অতএব হোয়ার হি লিভস এটা হচ্ছে নাউন ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজের নিচে ইট বসিয়ে ইটের সাথে বাক্যের বাকি অংশ যদি যোগ করি, বাকি অংশ যোগ করার পর যদি একটি কারেক্ট বাক্য হয় তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজটা হবে কি, নাউন ক্লজ। আবার দেখো আমরা যদি বলি যে হোয়েন হি উইল কাম, দেখো হোয়েন হি উইল কাম ইজ আনসার্টেন, এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, উইল কাম, এটা একটা ফিউচার ইনডিফিনিট। তাহলে যেই ভার্বের টেন্স বোঝা যায়, তো উইল কাম বললে ফিউচার ইনডিফিনিট বোঝা যায়, অক্সিলিয়ারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব দুইটা মিলে একটা ফাইনাইট ভার্ব। এখানে সাবজেক্ট আছে, তাহলে হোয়েন হি উইল কাম, হোয়েনটা হচ্ছে সাবঅর্ডিনেট মার্কার, তাহলে হোয়েন হি উইল কাম এটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবার এটা নাউন ক্লজ কিনা, তাহলে তার নিচে ইট বসাও, বসালাম, বসিয়ে ইটের সাথে বাকিটুকু যোগ করে দেখো তো বাক্য হয়েছে কিনা, বলো ইট ইজ আনসার্টেন, ইট ইজ আনসার্টেন বাক্য হয়েছে, অতএব এটা কি নাউন ক্লজ। আবার যদি বলি why I am unhappy is something I can't explain. Why I am unhappy is something I can't explain. তো এখানে আমরা যদি why I am unhappy, এই যে am একটা ফাইনাইট ভার্ব, I হচ্ছে সাবজেক্ট, তাহলে why হচ্ছে সাবঅর্ডিনেট মার্কার, তাহলে why I am unhappy এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ ধরি, এটা নিচে ইট বসাই, বসে দেখি এটা নাউন ক্লজ কিনা, তাহলে এই সবটা নিচে ইট বসালাম, এটার সাথে বাকিটুকু যোগ করা বলো তো বাক্য হয়েছে কিনা, বলো ইট ইজ সামথিং
I can't explain. It is something I can't explain. এটা এমন কিছু আমি ব্যাখ্যা করতে পারছি না। যে আমি কেন অসুখী এটা এমন কিছু আমি ব্যাখ্যা করতে পারছি না। So it is something I can't explain. তাহলে বাক্য হয়েছে। অতএব এটা কি নাউন ক্লজ। Listen to what I say. আমি যা বলি তা শুনো। আমি যা বলছি তা শুনো। Listen to what I say. এখানে what I say এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা নাউন ক্লজ কিনা তার নিচে ইট বসাও। বলো listen to it। তার মানে বাক্য কারেক্ট। listen to it এটা শুনো। তাহলে কি হবে? এটা কোন ক্লজ? নাউন ক্লজ। আমরা যদি বলি যে that 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 plants have life। বলো that plants have life। মানে ক্লাস 8টায় পুরস্কার দিয়েছে। মানে আজকে ক্লাস 8টায় এটা পুশ দিয়েছে কে? আজকের ক্লাস 8টায় এটা কি পুশ দিয়েছে কেউ? আজকে 8টায় ক্লাস এটা পুশ দিয়েছে কেউ? আজকে যে 8টায় ক্লাস এটা আমাকে এটা হ্যাঁ আজকে 8টায় ক্লাস কেমনে হবে? আজকে 8টায় তো আমার কোনো ব্যাচে নাই। হ্যাঁ আজকে তো 8টায় কোনো ব্যাচে নাই, তাহলে আজকে 8টায় ক্লাস হবে কেন? তোমরা কি তোমাদের ক্লাস টাইমটা তোমরা জানা উচিত না? মানে এই ব্যাচের টাইম তো কোনো চেঞ্জ হয় নাই। এই ব্যাচের টাইম তো তোমাদের জানা উচিত, তাই না? তোমরা একটু দেখবা না এ করে 8টায় টাইম হবো কেন? হ্যাঁ তোমাদের ক্লাস কি? ক্লাস হচ্ছে শুক্রবার, শনিবার আর মঙ্গলবার। মঙ্গলবার রাত 9টা 15তে, আর শুক্রবার শনিবার তোমার সন্ধ্যা 7টা 15 মিনিট। 7টা 15 মিনিট, 10 মিনিট এদিক ওদিক হইতে পারে। 7টা 15 মিনিটের টাইম 7টা 10-15তে হইতে পারে 20-এ, বা সর্বোচ্চ 25 মিনিট, 25 এরকম একটা সময় ধরে রাখো। ঠিক আছে? এখন পোস্টে আচ্ছা ঠিক আছে, পোস্ট দেওয়ার সাথে সাথে তো চেঞ্জ হয়েছে। তো তোমরা একটু দেখা দরকার ছিল। পোস্টটা দিয়েছে আহ, 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 আমার ছেলে শুভ। তো সে তো আর এটা নিয়ে আর কাজ করে না, তাই না? তো এখন কাজ করে যে সেটা হয়তো আনফরচুনেটলি হয়ে গেছে, কিন্তু ক্লাস টাইম আগের মতোই থাকবে। ঠিক আছে? ক্লাস টাইম আগের মতোই থাকবে, যে সময় হয়েছে সেই সময় থাকবে। ঠিক আছে? তো দেখ এটাকে যদি তোমরা এইভাবে তোমরা সিরিয়াসলি নিচ্ছ কেন? ক্লাস টাইম তো চেঞ্জ করে নাই। ক্লাস টাইম চেঞ্জ করে নেই, তোমরা এটা ভুল কমে হয়েছে। আর তো আর একটা জিনিস পারি, আমি তো লকডাউনের মধ্যে ক্লাসটা অফ রেখে দিতে পারি। আমার অফিসার যে আছে সে তো আসতে পারছে না।
তাই না? সে তো বাসা থেকে মুভ করতে পারছে না। তাহলে কি করবো সেটা বলো? এখন তো লকডাউনের মধ্যে মানে ব্যাপারটা হচ্ছে কেউ তো মুভ করতে হবে। যেমন আমার অন্য টিচাররা হেড অফিসে যাইতে পারতেছে না। বাসা থেকে ক্লাস নেয়। তাহলে সেখানেও প্রবলেম হতে পারে। তাই না? তো এটা তো একটা ইয়ে লাগবে। এটা তো আর আমার পরিবারের ওদের কাজ না। আমার ছেলে তো আর এই বিজনেস করে না। তাই না? এখন কথা হচ্ছে যে অফিসারকে ইয়ে করা ছিল সে হয়তো ভুল করে এটা ইয়ে করে মিস করে গেছে যেহেতু কন্ট্যাক্টের মধ্যে না থাকার কারণে। তো যাক যেটা হচ্ছে আমাদের তোমাদের টাইম ফিক্স করে দেওয়া আছে। তোমাদের টাইম ফিক্স করে দেওয়া আছে। সেটা হচ্ছে শুক্রবার আর শনিবার রাত সন্ধ্যা 7টা 15 মিনিটে আর মঙ্গলবার হচ্ছে রাত 9টায়। ঠিক আছে? তোমরা এটা দেখে রাখো। যদি ইয়ে হয় সরাসরি ওই নাম্বারে তোমরা ইয়ে করে নিবা। যদি কোনো ইয়ে হয়। আর পুস্তা তো মনে হয় 10 7 বোধহয় চেঞ্জ করে দিয়েছে। যে কোনো ভাবে হোক। ঠিক আছে? ওকে। তোমরা একটু দেখো। ঠিক আছে? আর ক্লাস তো বেশি দূরে দেরি হয় নাই। ক্লাস দেরি হয় নাই বেশি। হ্যাঁ, তোমরা মানে পুশ দেওয়ার সাথে এতজন দেখে ফেলছো। That plants have life is known to all. That plants have life. বলো that plants have life is known to all. তাহলে এটাকে যদি সাপোর্টিং ক্লজ ধরি হ্যাভ হচ্ছে ফাইনাইট ভার্ব দ্যাট আছে। তাহলে এটা যদি আমরা সাপোর্টিং ক্লজ ধরি তাহলে কি হবে ইট ইজ নোন টু অল। বলো বৃক্ষের যে প্রাণ আছে এটা সবার জানা। তাহলে দ্যাট প্ল্যান্টস হ্যাভ লাইফ ইজ নোন টু অল। ঠিক আছে? তাহলে দ্যাট প্ল্যান্টস হ্যাভ লাইফ এটাকে এইভাবে লিখতে পারো দ্যাট প্ল্যান্টস হ্যাভ লাইফ দ্যাট প্ল্যান্টস হ্যাভ লাইফ was invented by Mr. Bush. So that plants of life was invented by Mr. Bush. So it was invented by Mr. Bush. So that plants of life হ্যাঁ তাহলে নাউন ক্লোজ কিভাবে চেনা যায়? তাহলে সাবঅর্ডিনেট ক্লোজের নিচে ইট বসিয়ে ইটের সাথে বাক্যের বাকি অংশ যোগ করলে যদি একটা কারেক্ট বাক্য হয় তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লোজটাকে বলা হয় নাউন ক্লোজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ কিভাবে চিনবো? সাবঅর্ডিনেট ক্লোজ চেনার উপায় হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজের নিচে ইট বসাবা বসিয়ে সাবঅর্ডিনেট ক্লোজটা নাউন ক্লোজ কখন হবে? তাহলে সাবঅর্ডিনেট ক্লোজের নিচে ইট বসিয়ে ইটের সাথে বাক্যের বাকি অংশ যোগ করলে ওই বাক্যটা যদি কারেক্ট হয় তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লোজটি হবে নাউন ক্লোজ। ঠিক আছে? এখানে দ্যাট প্ল্যান্টস অফ লাইফ এখানে এটা সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লোজ নিচে ইট বসলাম। তাহলে ইট ওয়াজ ইনভেন্টেড বাই মিস্টার বোস। তাহলে ইট ওয়াজ ইনভেন্টেড বাই মিস্টার বোস। আমি আবারও বলছি তোমাদের মধ্যে যারা সত্যিকার অর্থে খুব উইক তাদের উচিত হবে ক্লাসের আধা ঘন্টা আগে থেকে ক্লাসের লাইনে থাকা। ঠিক আছে? যেহেতু এটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? খুব ক্লাসের আগে থেকেই রেডি মানসিকভাবে প্রস্তুত হয়ে থাকা। ঠিক আছে? ক্লাসটা বোঝার জন্য এবং আগের অংশটুকু রিভিশন দিয়ে বসে থাকা। আগে যেটা হচ্ছে সেই অংশটুকু বসে রিভিশন দেওয়া। ঠিক আছে? দিয়ে তারপর অংশটুকু করার জন্য একটু আধা ঘন্টা আগে থেকে রেডি হয়ে থাকতে হবে। ঠিক আছে? তাহলে সব সাবঅর্ডিনেট ক্লজ নাউন ক্লজ নয়। বলো সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে 3 প্রকার। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে বলো 3 প্রকার। সাবঅর্ডিনেট ক্লজ কি? বলো 3 প্রকার। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। তাহলে সব সাবঅর্ডিনেট ক্লজকে নাউন ক্লজ বলা যাবে না। সাবঅর্ডিনেট ক্লজটা তখনই নাউন ক্লজ হবে যদি এটাকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। বলো যেই সাবঅর্ডিনেট ক্লজটাকে ইট দ্বারা রিপ্লেস করা যায় ওই সাবঅর্ডিনেট ক্লজটা হবে নাউন ক্লজ। ঠিক আছে? তারপর লেখো আহ
যেমন মনে করো আবার লেখো আই নো হোয়াই হি, আই নো হোয়াই হি হ্যাজ ফেইল। আমি জানি কেন সে ফেল করেছে। তাহলে হোয়াই হি হ্যাজ ফেইল এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে হোয়াই হি হ্যাজ ফেইল এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এইটার নিচে আমরা ইট বসাই। তাহলে এই ইটের সাথে বাকিটুকু যোগ করে দেখো তো, আই নো ইট বাক্য হয়েছে, অথবা এটা নাউন ক্লজ। ঠিক আছে, আবার দেখো বলো টেল মি হাউ আই ক্যান হেল্প ইউ। টেল মি হাউ আই ক্যান হেল্প ইউ, সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? বলো হাউ আই ক্যান হেল্প ইউ। তাহলে হাউ আই ক্যান হেল্প ইউ এটা সাবঅর্ডিনেট ক্লজ। তার নিচে যদি আমরা ইট বসাই দেখো তো বাক্যটা হয় কিনা। বলো টেল মি ইট, টেল মি ইট আমাকে এটা বলেন। তাহলে টেল বলেন, কাকে? আমাকে। কি বলেন? ইহা বলেন। তাহলে টেল মি ইট আমাকে এটা বলেন, অথবা টেল ইট টু মি। টেল মি ইট মানে কি? টেল ইট টু মি আমাকে এটা বলেন। তারপর বাক্যটা কারেক্ট। তাহলে এটা কোন ক্লজ? বলো নাউন ক্লজ। আবার দেখো হি আস্কড মি ইফ আই ওয়াজ দেয়ার, মানে আমি সেখানে ছিলাম কিনা সে আমাকে জিজ্ঞেস করলো। এখানে ইফ এর অর্থ হচ্ছে ওয়েদার। বলে হি আস্কড মি ওয়েদার আই ওয়াজ দেয়ার। ইফ মানে এখানে যদি না, এখানে ইফ এর অর্থ যদি, যদি হবে না, এখানে ইফ এর অর্থ হচ্ছে কি না। বলে হি আস্কড মি সে আমাকে জিজ্ঞেস করলো, ইফ মানে ওয়েদার আই ওয়াজ দেয়ার। ঠিক আছে, এখানে ইফ এর অর্থ ওয়েদার। তাহলে হি আস্কড মি ওয়েদার আই ওয়াজ দেয়ার, তাহলে আমি সেখানে ছিলাম কিনা। সে আমাকে জিজ্ঞেস করলো আমি সেখানে ছিলাম কিনা। তাহলে হি আস্কড মি, বলো ইট, বলো হি আস্কড মি ইট সে আমাকে এটা জিজ্ঞেস করেছিল। তাহলে সে জিজ্ঞেস করেছিল হি আস্কড, বলো কাকে জিজ্ঞেস করেছিল? আমাকে। কি জিজ্ঞেস করেছিল? ইহা। তাহলে সে আমাকে ইহা জিজ্ঞেস করেছিল, হি আস্কড মি ইট বাক্যটা কারেক্ট। অথবা এটা কি? বলো নাউন ক্লজ। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা কি? নাউন ক্লজ। আশা করছি বুঝতে পারছো। বলো লাইফ ইজ হোয়াট উই মেক ইট। বলো হোয়াট উই মেক ইট। তো লাইফ ইজ হোয়াট উই মেক ইট, এটা নিশ্চয়ই ইট বসাই। বলো লাইফ ইজ ইট, বলো লাইফ ইজ ইট, অথবা বলো ইট ইজ লাইফ। লাইফ ইজ ইট, বলো ইট ইজ লাইফ। বলো জীবন মানে ইহা, বলো ইহাই জীবন। তার মানে এইটা মানে এইটা, এটা মানে এইটা। তাহলে লাইফ মানে হচ্ছে এই কথাটা, এই কথাটা মানে হচ্ছে লাইফ। তাহলে এই পাশ সমান সমান, কমপ্লিমেন্ট। তাহলে এটা কি? নাউন ক্লজ। তো লাইফ ইজ ইট অথবা ইট ইজ লাইফ, অথবা এটা কি? নাউন ক্লজ। তাহলে আমরা এইভাবে মোটামুটি আমরা নাউন ক্লজটাকে বের করতে পারবো। ওকে, এখানে আরেকটা পয়েন্ট লেখো, নোট লেখো। লেখো ইট ইজ প্লাস বলো ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ, এরপরে ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভের পরে নাউন ক্লজ বসে। বোঝার চেষ্টা করো। ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভের পরে যদি কোনো ক্লজ থাকে তাহলে ক্লজটা কি হবে? বলো এটা নাউন ক্লজ হবে, অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব ক্লজ হবে না। যেমন ইট ইজ ট্রু, অথবা দেখো ইট ইজ ট্রু দ্যাট, ইট ইজ ট্রু দ্যাট she loves you। বলো ইট ইজ ট্রু দ্যাট she loves you। তাহলে এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? দ্যাট she loves you। তাহলে ইট ইজ ট্রু, ট্রু মানে কি? অ্যাডজেক্টিভ। এখানে ইজ এর জায়গায় ওয়াজ হইতে পারে। ইট ইজ, ইট ওয়াজ, কোনো সমস্যা নেই। তাহলে ইট ইজ ট্রু, তাহলে ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ পাইছো।
তাহলে ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভের পরে ক্লজটা কি? বলো নাউন ক্লজ। এটা পরীক্ষা না করলে চলবে। হ্যাঁ, কিভাবে নাউন ক্লজ? এই কথাটাকে তুমি শুরুতে ইটের জায়গা নিয়ে আসো, এই কথাটাকে ইটের জায়গা নিয়ে আসো, নিয়ে আসলে কিভাবে হবে? দেখো দ্যাট শি লাভস ইউ, এই কথাটাকে যদি আমি ইটের জায়গায় আনি তাহলে বাকি থেকে এটা, তাহলে এটাকে এখানে নিয়ে আসো ইজ ট্রু। তাহলে দ্যাট শি লাভস ইউ, তার নিচে ইট বসাও, বলো ইট ইজ ট্রু, ইট ইজ ট্রু। তাহলে এটা কি? বলো নাউন ক্লজ। আমরা আশা করছি তোমরা এটা ধরতে পেরেছো, ধরতে পারার কথা। আবার দেখো ইট ইজ প্লাস নাউন, ইট ইজ এর পরে যদি কোনো নাউন থাকে তাহলে কি হবে? তারপরে ক্লজটা হবে কি? নাউন ক্লজ। তাহলে ইট ইজ প্লাস নাউনের পরে যদি কোনো ক্লজ থাকে সেটা কোন ক্লজ হবে? নাউন ক্লজ হবে। যেমন ইট ইজ, বলো ইট ইজ আ মিস্ট্রি, মিস্ট্রিটা কি? বলো ইট ইজ আ মিস্ট্রি হোয়ার হি লিভস। তাহলে ইট ইজ আ মিস্ট্রি, তাহলে ইট ইজ প্লাস নাউন, পাইছো? অতএব এটা কোন ক্লজ? এটা অবশ্যই নাউন ক্লজ। ঠিক আছে? ইট ইজ আ মিস্ট্রি হোয়ার হি লিভস। এবার দেখো হোয়ার হি লিভস, বলো ইজ এ মিস্ট্রি। তাহলে হোয়ার হি লিভস, বলো ইট দ্বারা রিপ্লেস করো, ইট ইজ আ মিস্ট্রি, ইট ইজ আ মিস্ট্রি। এই হৃদয় খান, তুমি কি আজকে প্রথম ক্লাস করছো নাকি? হৃদয় খান, তুমি কি আজকে প্রথম ক্লাস করছো? ক্লাস 9টায় তো এটা দিনের বেলা ছিল, এটা চেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, এটা দিনের বেলা থেকে টাইমটা চেঞ্জ করা হয়েছে। এটা সন্ধ্যা শুক্রবার শনিবারে দিনের বেলা পরিবর্তে সন্ধ্যা 7টা 15 মিনিটে আনা হয়েছে। তুমি আজকে এসে হঠাৎ করে এই কথা বলছো কেন? হ্যাঁ, আমি বুঝলাম না, ছেলেমেয়েরা কি ভর্তি হওয়ার পরে কি দায়িত্ব শেষ হয়ে যায়? ভর্তি হওয়ার পরে কি তোমাদের দায়িত্ব শেষ? আর খোঁজখবর নেওয়া লাগে না নাকি? হ্যাঁ, 7 ব্যাচের তো আলাদা বিষয়, তো 7 ব্যাচের বিষয় এখানে আসবে কেন? হ্যাঁ, 7 ব্যাচের বিষয় এখানে আসছে কেন? ওকে, আমরা আশা করছি নাউন ক্লোজটাকে কিভাবে বের করবে আমরা একটু দেখালাম, অনেকগুলো বাক্য দেখেছি, আশা করছি এটা ফলো করলে খুব সহজে নাউন ক্লোজটাকে বের করতে পারবে। ঠিক আছে, এবার আসো অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে হ্যাঁ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ মানে কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল ক্লজের সাথে নাউন ক্লজ অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ক্লজ থাকলে বাক্যটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, ওকে। তাহলে বারবার তো টাইম চেঞ্জ হয় নাই, বারবার টাইম চেঞ্জ হয়েছে কেন? এ রবিউল, তুমি কি বলছো? বারবার টাইম কে কে চেঞ্জ করেছে? বারবার টাইম চেঞ্জ করেছে কে? তুমি কোথায় কোথা থেকে অজুহাত খুঁজছো তোরা? ঠিক আছে, এইভাবে শিখতে পারবে না। ঠিক আছে, এইভাবে শুধু অজুহাত খুঁজলে এগুলো কিন্তু শিখতে পারবে না। ঠিক আছে, বারবার টাইমটা কোথায় চেঞ্জ করেছে সেটা বলো, কে চেঞ্জ করেছে?
মঙ্গলবার তো ক্লাস হয়েছে, মঙ্গলবার রাত 9টায় ছিল না ক্লাস? মঙ্গলবার তো রাত 9টায় ক্লাস ছিল, তাহলে ওই দিন তো 9টায় ক্লাস হয়েছে, বারবার চেঞ্জ হবে কেন? আমি বুঝলাম না ছেলেমেয়েরা আসলে কি শিখবে, এটা বুঝলাম না কিছু। সিরিয়াসনেস না থাকলে কিভাবে শিখবে? বারবার টাইম মানে উদুরপিন্ডি বুদুর গাড়ি চাপিয়ে দিচ্ছ। হ্যাঁ, আজকে তো 8টায় বলছে, বলছে কোথায় 8টা তো পুশ দেওয়ার সাথে সাথে 1 মিনিটের মধ্যে চেঞ্জ করে ফেলেছে পোস্ট। পোস্ট ভুল হইতে পারে না? পোস্ট দিয়ে তো এটা চেঞ্জ করে 7টা 15তে দিয়েছে, এটা ভুল ক্রমে পোস্টটা দিয়ে ফেলছে। দিতে পারে না একটা পোস্ট, তাই না? দিয়ে তো 1 মিনিটের মধ্যে চেঞ্জ করেছে। আমি বুঝলাম না কিছু। আরে কিভাবে পড়ায় আসলে, এরকম ইয়ে করলে তো অনলাইনে পড়ানো বন্ধ করে দেবো। হ্যাঁ? তোমরা যদি এভাবে সহযোগিতা না করো তাহলে অনলাইনে পড়ানো বন্ধ করে দেবো। কারণ অলরেডি তোমার করোনার কারণে, লকডাউনের কারণে ও স্টাফ আসতে পারতেছে না, স্টাফ আসতে পারতেছে না। এগুলো ক্লাসটা কন্টিনিউ করতেছি, সেটা তো বেশি। ঠিক আছে, তোমরা আবার এখানে একটা ভুল হচ্ছে, এখানে আমার ছেলে তো এগুলো জানে না, এগুলো খোঁজ খবর তো সে রাখে না, তাই না? সে তো আর আমার কাজ করবে না, তাই না? তো এইগুলোর মধ্যে হয়তো তাকে বলেছে টাইমটা সে ইয়ে করতে পারে না, সাথে সাথে পোস্টটা দিয়ে আবার টাইম চেঞ্জ করেছে। ঠিক আছে, তো 1 মিনিটের মধ্যে টাইম চেঞ্জ করেছে। তা তোমরা এইভাবে ব্লেম দিতে থাকো তাহলে কেমনে হবে বলো? অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ আমরা কিভাবে চিনবো? হ্যাঁ, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজটা আমরা কিভাবে চিনবো? লেখো, আমরা প্রথম হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ যদি না চিনতে পারো, সাবঅর্ডিনেট ক্লজ যদি না চিনতে পারো তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু চিনতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি আবারও বলছি, অ্যাডজেক্টিভ ক্লজ তোমাদেরকে চিনতে হবে। তারা যারা প্রথমে ক্লাসটা করতে পারো নাই, গত ক্লাসটা করতে পারো নাই, কিংবা আজকে দেরিতে আসছো, তারা এই ক্লাসটা অবশ্যই অবশ্যই অন্য একটা নতুন ব্যাচের সাথে আবার ক্লজের ক্লাসটা করে নিবা। কারণ ক্লজের ক্লাসটা না বুঝলে ইংরেজিতে অনেক সমস্যা হবে। ইংরেজিতে ক্লজ না বুঝলে খুব খুব সমস্যা হবে, আগে বলে রাখি। ক্লজ খুব দরকারি জিনিস, একাধিকবার ক্লাস করতে হবে। ঠিক আছে, ক্লজের ক্লাসটা যদি 3বারও করো কোনো সমস্যা নেই, কিন্তু ক্লজের ক্লাসটা বোঝাটা খুব জরুরি ইংরেজি বোঝার জন্য। এটা না পারলে ভবিষ্যতে প্রিলিমিনারি শুধু রিটেনও ঝামেলায় পড়বা। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে চিনবো? তো লেখো, বলো অ্যান্টিসিডেন্ট প্লাস ডেট বা ডব্লিউএস ক্লজ। বোঝার চেষ্টা করো। বলো অ্যান্টিসিডেন্টের পরে যদি দ্যাট অথবা ডব্লিউ যুক্ত ক্লজ থাকে, তাহলে ওই দ্যাট বা ডব্লিউ যুক্ত ক্লজটি হবে অ্যাডজেক্টিভ ক্লজ। আবার দেখো, আবার বলছি, অ্যান্টিসিডেন্টের পরে অ্যান্টিসিডেন্টের পরে দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ড যুক্ত কোনো ক্লজ থাকলে ওই দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ড যুক্ত ক্লজটি হবে, বলো কোন ক্লজ? বলো অ্যাডজেক্টিভ ক্লজ। এবার প্রশ্ন হচ্ছে তাহলে অ্যান্টিসিডেন্টটা কি? তাহলে এবার লিখতে হবে অ্যান্টিসিডেন্ট কি। তাহলে কথায় লেখো এইভাবে, তোমরা কথাটা একটু লেখো এইভাবে। তাহলে অ্যান্টিসিডেন্টের, বলো অ্যান্টি মিন্স, বলো বিফোর, সিডেন্ট মিন্স, বলো গোয়িং। ঠিক আছে, তাহলে অ্যান্টি মানে কি বিফোর, আর সিডেন্ট মানে কি গোয়িং। তাহলে অ্যান্টিসিডেন্টটা সবসময় কি অ্যাডজেক্টিভ ক্লজের আগে বসে। বলো অ্যান্টিসিডেন্ট সবসময়, বলো অ্যাডজেক্টিভ ক্লজে অ্যান্টিসিডেন্টটা সবসময় কি অ্যাডজেক্টিভ ক্লজের আগে বসে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজে কি থাকবে? দ্যাট বা ডব্লিউ দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ শুরু হয়। বলো অ্যাডজেক্টিভ ক্লজ কি দিয়ে শুরু হয়? বলো অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে কি থাকে? দ্যাট অথবা ডব্লিউ ওয়ার্ড থাকে। বলো অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে দ্যাট অথবা ডব্লিউ ওয়ার্ড থাকে, এবং দ্যাট অথবা ডব্লিউ ওয়ার্ডের আগে যদি কোনো অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে ওই ক্লজটি হবে অ্যাডজেক্টিভ ক্লজ। আবার প্রশ্ন হচ্ছে অ্যান্টিসিডেন্ট কি, আবার বলছি, অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে দ্যাট অথবা ডব্লিউ ওয়ার্ড থাকবে, দ্যাট অথবা ডব্লিউ ওয়ার্ড। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে কি থাকবে? বলো দ্যাট অথবা ডব্লিউএইচএস, দ্যাট অথবা ডব্লিউএস ওয়ার্ড থাকবে। তাহলে ডব্লিউএসএস কোনগুলো আগে বলে দিয়েছি,
বলো ডব্লিউএসএস কোনগুলা? বলো হু, whom, what, which, বলো whose, why, when, where, how। এই 9টা চিহ্নকে বলা হয় ডব্লিউএইচএস। বলো ডব্লিউএইচএস মানে কি? এই 9টা চিহ্নকে বলা হয় ডব্লিউএইচএস। আর সাথে যুক্ত হবে দ্যাট। তাহলে কি বলছি? বলো দ্যাট অথবা ডব্লিউএইচএস। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে কি থাকবে? বলো দ্যাট অথবা ডব্লিউএস ওয়ার্ড থাকবে। অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে দ্যাট অথবা ডব্লিউএস ওয়ার্ড থাকবে। এক। এরপর হচ্ছে দ্যাট অথবা ডব্লিউএস ওয়ার্ডের আগে যদি কোনো অ্যান্টিসিডেন্ট থাকে তখন ওই ক্লজটি হবে অ্যাডজেক্টিভ ক্লজ। কথা যেভাবে বলে সেভাবে লেখো। দ্যাট অথবা ডব্লিউএস ওয়ার্ডের আগে যদি কোনো অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে ওই ক্লজটি হবে অ্যাডজেক্টিভ ক্লজ। আমি একটু কল ধরছি একটা। কমছে আগের থেকে? হ্যাঁ, আগের থেকে বেটার ফিল করতেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর অন্য কোনো মানে উইকনেস বা অন্য কোনো প্রবলেম আছে? অসুবিধা নাই, তাহলে আল্লাহ থেকে তো ইয়া বা ওই কন্টিনিউ করে। হ্যাঁ, আমি ক্লাস শেষ করে ফোন দেবো। হ্যাঁ, ক্লাস শেষ করে ফোন দিবে। আমি কি বলছি সেটা একটু লেখো। বলো অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে কি থাকবে? দ্যাট অথবা ডব্লিউএস ওয়ার্ড থাকবে। তাহলে কোনো সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে দ্যাট অথবা ডব্লিউএস ওয়ার্ড থাকলে তার আগে যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজটি হবে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের আগে অবশ্যই একটি অ্যান্টিসিডেন্ট থাকতে হবে। অ্যান্টিসিডেন্ট থাকতে হবে। তোমাদের প্রশ্ন হচ্ছে অ্যান্টিসিডেন্ট কি সেটা বলছি। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের আগে অবশ্যই একটি কি অ্যান্টিসিডেন্ট থাকতে হবে। তাহলে অ্যান্টিসিডেন্ট থাকলে ওই ক্লজটি হবে কি? দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ড যুক্ত ক্লজটি অ্যাডজেক্টিভ ক্লজ হবে যদি তার আগে একটি অ্যান্টিসিডেন্ট থাকে। আশা করছি লিখতে পারছো। এবার লেখো অ্যান্টিসিডেন্ট কি। তাহলে অ্যান্টিসিডেন্টের অ্যান্টি মানে কি? বিফোর। সিডেন্ট মানে গোয়িং। তাহলে অ্যান্টিসিডেন্ট মানে কি? বিফোর গোয়িং। অ্যান্টিসিডেন্ট মানে কি? বিফোর গোয়িং। এবার লেখো অ্যান্টিসিডেন্টটা কি, আরো ক্লিয়ার করি। তাহলে অ্যান্টিসিডেন্ট কি? তো লেখো দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডের আগে লেখো দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডের সাথে, বলো দ্যাট অথবা ডব্লিউএস ওয়ার্ডের সাথে যদি তার পূর্ববর্তী নাউন বা প্রনাউনের কোনো সম্পর্ক থাকে। আবার বলছি, দ্যাট অথবা ডব্লিউএস ওয়ার্ডের সাথে যদি তার পূর্ববর্তী নাউন বা প্রনাউনের কোনো সম্পর্ক থাকে তাহলে ওই নাউন বা প্রনাউনকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। আবার বলছি, দ্যাট অথবা ডব্লিউএস ওয়ার্ডের সাথে যদি পূর্ববর্তী নাউন বা প্রনাউনের কোনো সম্পর্ক থাকে তাহলে ওই নাউন বা প্রনাউনকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। তাহলে ওই নাউন বা প্রনাউনকে বলা হয় কি? বলা অ্যান্টিসিডেন্ট। ঠিক আছে? আর অ্যান্টিসিডেন্টের পরের ক্লজটি কি? অলওয়েজ অ্যাডজেক্টিভ ক্লজ। বলে অ্যান্টিসিডেন্টের পরের ক্লজটি সবসময় বলো অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে অ্যান্টিসিডেন্টের পরের ক্লজটি কি? সবসময় কি? বলো অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের আগে একটা অ্যান্টিসিডেন্ট থাকবে। হ্যাঁ, ঠিক আছে? তাহলে আবার বলছি, দ্যাট অথবা ডব্লিউএস ওয়ার্ডের সাথে যদি পূর্ববর্তী পূর্ববর্তী নাউন বা প্রনাউনের কোনো সম্পর্ক থাকে তাহলে ওই নাউন বা প্রনাউনকে বলা হয়, বলো অ্যান্টিসিডেন্ট। ওই নাউন বা প্রনাউনকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। আর অ্যান্টিসিডেন্টের পরে সবসময় বলো অ্যাডজেক্টিভ ক্লজ বসে।
তার মানে কি অ্যাডজেক্টিভ ক্লজের আগে অবশ্যই একটি অ্যান্টিসিডেন্ট থাকতে হবে। আমরা এক্সাম্পল দিচ্ছি কয়েকটা। বলো I thanked the woman, বলো who helped me, তাহলে I thanked the woman who helped me, তাহলে who helped me এটা হচ্ছে এই who helped me ক্লজের শুরুতে who ডব্লিউএইচ ওয়ার্ড আছে নাকি? তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের শর্ত কি? অ্যাডজেক্টিভ ক্লজের শর্ত হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ডের আগে একটা নাউন থাকতে হবে। তাহলে who এর আগে নাউন আছে, woman আছে? তাহলে who এর আগে একটা নাউন আছে, এই woman আছে। তাহলে দেখো এই woman এর সাথে who এর সম্পর্ক আছে কিনা। সম্পর্ক বলতে কি অ্যাডজেক্টিভ কি করে? অ্যাডজেক্টিভের কাজ কি? নাউনটাকে ডেসক্রাইব করা। অ্যাডজেক্টিভ কি করে? নাউনটাকে বলো ডেসক্রাইব করে, বলো কেমন, হ্যাঁ ইত্যাদি। তাহলে আই থ্যাংক দ্য ওমেন, আমি মহিলাকে ধন্যবাদ দিলাম। বলো হু হেল্প মি, যে আমাকে সাহায্য করলো। তাহলে হুইচ ওমেন, তাহলে আমি কোন মহিলাকে ধন্যবাদ দিলাম? যিনি আমাকে সাহায্য করলেন। তাহলে হু হেল্প মি এই কথাটা কি ওমেনকে ডেসক্রাইব করছে না? আমি কি সব মহিলাকে ধন্যবাদ দিয়েছি, নাকি সেই মহিলাকে ধন্যবাদ দিয়েছি যিনি আমাকে সাহায্য করেছিলেন? তাহলে হু হেল্প মি এই কথাটা কি করছে? ওমেনকে ডেসক্রাইব করছে। আমি কোন মহিলাকে সাহায্য করে ধন্যবাদ দিয়েছি? যিনি আমাকে সাহায্য করেছিলেন। ঠিক আছে? ঠিক আছে? তাহলে আই থ্যাংক দ্য ওমেন হু হেল্প মি, তাহলে হু হচ্ছে এই হু হচ্ছে ওমেনকে ডেসক্রাইব করছে। অতএব এই ওমেন হচ্ছে কি বলো অ্যান্টিসিডেন্ট। এই ওমেনটা কি অ্যান্টিসিডেন্ট। আর অ্যান্টিসিডেন্টের পরের ক্লজটা কি বলো অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে? তাহলে এই হু হু কাকে ডেসক্রাইব করছে? ওমেনকে। অতএব ওমেন হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তাহলে অ্যান্টিসিডেন্টের পরের ক্লজটা কি অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে সম্পর্ক থাকতে হবে। ঠিক আছে? আবার দেখো আই আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। দেখো হোয়ার হি লিভস, তাহলে হোয়ার ডব্লিউএইচ ওয়ার্ড আছে নাকি? তার আগে নাউন আছে কিনা দেখো তো, দি প্লেস। তাহলে হোয়ার দ্বারা কি বোঝায়? প্লেস কে বোঝায় না? তাহলে হোয়ার হি লিভস, তাহলে আই নো দ্য প্লেস, আমি জায়গাটা চিনি। হোয়ার হি লিভস, যেখানে সে বাস করে। তাহলে আমি কোন জায়গাটা চিনি? যেখানে সে বাস করে। তাহলে হোয়ার হি লিভস কথাটা কি প্লেস থেকে ডেসক্রাইব করছে, যে আমি কোন জায়গাটাকে চিনি, যে জায়গায় সে বাস করে। তাহলে প্লেস হচ্ছে কি হোয়ার এর অ্যান্টিসিডেন্ট। তাহলে অ্যান্টিসিডেন্টের পরের ক্লজটা কি বলো অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে অ্যান্টিসিডেন্টের পরের ক্লজটা সবসময় অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে? তাহলে অ্যান্টিসিডেন্ট বিফোর গোয়িং বলতে অ্যান্টিসিডেন্টটা সবসময় রিলেটিভ প্রোনাউনের বিফোর মানে পূর্বে বসে। অ্যান্টিসিডেন্টটা রিলেটিভ প্রোনাউনের পূর্বে বসে, এটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট কি সবসময় রিলেটিভ প্রোনাউনের পূর্বে বসে, এটা খেয়াল করবা, পরে না। অ্যান্টিসিডেন্ট রিলেটিভ প্রোনাউনের পূর্বে বসে, পরে বসে না, এটা হচ্ছে বিফোর গোয়িং। ঠিক আছে শান্তা ইয়াসমিন, বুঝছো কিনা? আচ্ছা দেখো দিস ইজ দ্য টাইম, এই দেখো প্লেস মানে হোয়ার, হোয়ার দ্বারা কি বোঝায়? প্লেস মানে হোয়ার। তাহলে টাইম মানে হোয়েন, রিজন মানে হোয়াই। এই কথাগুলো তোমাকে বুঝতে হবে। হোয়াই দ্বারা রিজন বোঝায়, হোয়াই দ্বারা টাইম বোঝায়, হোয়ার দ্বারা প্লেস বোঝায়। আমরা এই কথাটা জানি তাই না? তাহলে এখানে হোয়ার দ্বারা প্লেস বোঝায়, তাহলে প্লেস একটা, হোয়ার মানে তো প্লেস পাইছি। তাহলে হোয়ার দ্বারা প্লেস বুঝেছে না, অতএব প্লেসটাকে পাইছি। তাহলে হোয়ারের আগে প্লেস নাউনটা আছে, তাহলে আর এই হোয়ার দ্বারা প্লেসকে বুঝেছে, এই কারণে এই প্লেস হচ্ছে অ্যান্টিসিডেন্ট। আর হোয়ার হি লিভস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে অ্যান্টিসিডেন্টের পরের ক্লজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। বলো অ্যান্টিসিডেন্টের পরের ক্লজটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে সবসময় অ্যাডজেক্টিভ ক্লজের কি থাকবে? অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে সবসময় দেখবে আগে একটা নাউন বা প্রোনাউন থাকতে হবে। ঠিক আছে? আর পূর্ববর্তী নাউন বা প্রোনাউনের সাথে যদি ওই সাবঅর্ডিনেট ক্লজের সম্পর্ক থাকে, তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য টাইম
দেখো টাইমের পরে কি বসে, টাইম দ্বারা হোয়েন, তো দিস ইজ দ্য টাইম হোয়েন হি কেম মনে করো, তাহলে হোয়েন হি কেম, এই হোয়েন দ্বারা কাকে বুঝেছে, হোয়েন দ্বারা কি বোঝায়, টাইম বোঝায়, তাহলে হোয়েনের আগে আমরা টাইম খুঁজবো, হোয়েন দ্বারা কি বোঝায়, টাইম বোঝায়, তাহলে হোয়েনের আগে টাইম আছে কিনা দেখি, যদি থাকে তাহলে আমরা এই যে অ্যাডজেক্টিভ ক্লজ হবে, তাহলে হোয়েন দ্বারা টাইম বোঝায়, তাহলে তার আগে টাইম আছে, আছে, অতএব হোয়েন মানে টাইম, তাহলে এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে, অতএব এটা কোন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। আবার দেখো হোয়ার দ্বারা কি বোঝায়, প্লেস বোঝায়, তাহলে হোয়ার আগে প্লেস আছে, অতএব এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আবার দেখো বলো the reason why he failed is not known to me. So the reason why, তাহলে why he failed, তাহলে why he failed, তাহলে why he failed এই সাবজেক্ট ক্লজের শুরুতে why আছে নাকি, তাহলে আমরা অ্যাডজেক্টিভ ক্লজের শর্ত কি, তাহলে তার আগে নাউন খুঁজবো, তাহলে why এর আগে নাউন আছে, the reason, তাহলে why দ্বারা কি বোঝায়, রিজন মানে কারণ না, তাহলে why মানে কারণ, রিজন মানে কারণ, তাহলে why এর আগে রিজন আছে, এই রিজনটা হচ্ছে why এর অ্যান্টিসিডেন্ট। অতএব যেহেতু why এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে the reason, অতএব why he failed এর কোন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। বলো সে কেন ফেল করেছে, কারণটি আমার জানা নাই, এর কারণ মানে কি, সে কেন ফেল করেছে, মানে কারণ তো অনেক থাকতে পারে, তাহলে এই এই কথাটা কি করছে, এই রিজনটাকে ডেসক্রাইব করছে, কোন কারণটা, তাহলে সে কেন ফেল করেছে এই কারণটা আমার জানা নেই, ঠিক আছে। আমরা আশা করছি তোমরা ব্যাপারটা ধরতে পারছো, তাহলে দ্য রিজন হোয়াই হি ফেল, এটা হচ্ছে কোন, এই রিজনটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, অতএব হোয়াই হি ফেল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আবার দেখো যেমন দেখো দেখো আওয়ার sweetest songs are those, বলো that tell of the saddest thoughts, বলো our sweetest songs are those that tell of the saddest thoughts, তো এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, বলো টেল অফ দ্য স্যাডেস্ট থটস, তার আগে দ্যাট আছে, তাহলে দ্যাট হচ্ছে সাবঅর্ডিনেট মার্কার নাকি, তাহলে দ্যাটটা সাবঅর্ডিনেট মার্কার, এবার দ্যাটের আগে নাউন বা প্রোনাউন আছে কিনা বুঝো, এই দ্যাটের আগে নাউন আছে, নাউন বা প্রোনাউন আছে, দোজ, দোজ একটা প্রোনাউন, দোজ একটা কি প্রোনাউন, তাহলে অ্যান্টিসিডেন্ট কি হয়, নাউন বা প্রোনাউনে অ্যান্টিসিডেন্ট হয়, তাহলে এখন দ্যাট দ্বারা কাকে বুঝে দেখো, তাহলে আমাদের দা আওয়ার সুইটেস্ট সংস আর দোজ, তাহলে আমাদের বলো পছন্দ মজার গান, বলো সুইটেস্ট মিষ্টি গান কোনগুলা, আমাদের প্রিয় গানগুলো কোনগুলা, আমাদের প্রিয় গানগুলো হচ্ছে ওই গানগুলো যেই গানগুলো আমাদের, হ্যাঁ, কে স্যাডেস্ট থটস, আমাদের কি করে, হ্যাঁ, দুঃখের কথাকে কি মানে দুঃখের বিষয়গুলোকে চিন্তাগুলোকে আমাদের উজ্জীবিত করে, ঠিক আছে, যে দ্যাট টেল অফ দ্য স্যাডেস্ট থটস, ঠিক আছে, আমাদের ওই যে একটা গান আছে না, শুনো বন্ধু শুনো, হ্যাঁ, হৃদয়হীন এক কি পথিকের কথা কি যেন, কি একটা গান আছে না, দুঃখের দহনে করুণ রুদনে তিলে তিলে তার ক্ষয়, তাই না, তুমি কি দেখেছো কবু
জীবনের পরাজয়, দুঃখের দহনে, করুণ রুদনে, তিলে তিলে তার ক্ষয়। এই যে এই গানগুলো হচ্ছে আমাদের কি সবচেয়ে মিষ্টি গান। আসল গান হচ্ছে এইগুলাই, যে গানগুলো আমাদের হৃদয়ের যে ভিতরে যে জ্বালাগুলো আছে এগুলোকে কি প্রকাশ করে, এগুলো হচ্ছে আমাদের সত্যিকার গান। ঠিক আছে, তাহলে আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ দ্য স্যাডেস্ট থটস। তাহলে দ্যাট টেল অফ দ্য স্যাডেস্ট থটস কাকে বুঝাইছে? তাহলে কোন গান? আওয়ার সুইটেস্ট সংস আর দোজ সংস, এখানে দোজ মানে দোজ সংস, দ্যাট, তো দ্যাট দ্বারা কাকে বুঝেছে? দোজকে বুঝেছে, মানে দোজ সংসকে বুঝেছে। অতএব এই দ্যাট হচ্ছে এটা কি অ্যান্টিসিডেন্ট। আর দোজ যেহেতু অ্যান্টিসিডেন্ট, তাহলে অ্যান্টিসিডেন্টের পরের ক্লজটা কি হলো অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, আরো দেখো, uneasy lies the head, বলো that wears a crown, বলো that wears a crown, বলো uneasy lies the head, বলো uneasy lies the head, ওই মাথা টেনশনে থাকে। that wears a crown, যেই মাথায় মুকুট থাকে। তাহলে এই that wears a crown, ক্রাউন মানে মুকুট, তাহলে কোন মাথায় টেনশনে থাকে? সব মাথা? বলো সব মাথা কি টেনশনে থাকে? সব মাথা টেনশনে থাকে না। তাহলে সব মাথার চেয়ে বলো কোন মাথায় সত্যিকার অর্থে টেনশনে থাকে? বলো যেই মাথায় মুকুট থাকে, অর্থাৎ যিনি রাজা তার টেনশন বেশি, তাই না? তো দ্যাট ওয়ার্স এ ক্রাউন এই কথাটা কাকে ডেসক্রাইব করছে? বলো হেড কে ডেসক্রাইব করছে। বলো বলো দি হেড লাইজ আনইজি, ওই মাথা টেনশনে থাকে। দ্যাট ওয়ার্স এ ক্রাউন, যেই মাথায় মুকুট পড়ে, তাই না? তো দ্যাট ওয়ার্স এ ক্রাউন কথাটা কি করছে? হেড কে ডেসক্রাইব করছে। অতএব এই হেড হচ্ছে কি অ্যান্টিসিডেন্ট। অতএব এটা কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের আগে কি থাকবে আমাদের তাহলে মুখস্থ করতে হবে? অ্যাডজেক্টিভ ক্লজের আগে কি থাকবে? অবশ্যই একটা অ্যান্টিসিডেন্ট থাকতে হবে। ঠিক আছে, আর অ্যান্টিসিডেন্টটা কি হবে? নাউন বা প্রোনাউনটা ভার্বের অ্যান্টিসিডেন্ট। বলো নাউন বা প্রোনাউনটা অ্যান্টিসিডেন্ট হয়। বলো নাউন অথবা প্রোনাউন কিসের কাজ করে? বলো অ্যান্টিসিডেন্টের কাজ করে। আরো দেখো, অল, বলো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, বলো দ্যাট গ্লিটার্স, বলো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, বলো চকচক করলে সোনা হয় না, তাই না? তাহলে অল মানে কি এভরিথিং, মানে অল মানে এখানে এভরিথিং। দ্যাট গ্লিটার্স, বলো যা চকচক করে। তাহলে এভরিথিং দ্যাট গ্লিটার্স মানে সবকিছু যা চকচক করে। ইজ নট গোল্ড, স্বর্ণ নয়। তাহলে সবকিছু স্বর্ণ নয়। দ্যাট গ্লিটার্স, বলো যেটাই চকচক করে এটাকে স্বর্ণ বলা যাবে না। তাহলে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। তাহলে দ্যাট গ্লিটার্স কথাটা কি করছে? অলকে ডেসক্রাইব করছে। তাহলে সবকিছু স্বর্ণ নয়, তাহলে কোনগুলো স্বর্ণ নয়? বলো যে সবকিছুর মধ্যে যেটা চকচক করে। তাহলে চকচক করলে সবকিছু স্বর্ণ হয় না। তো দ্যাট গ্লিটার্স কি করছে? অলকে ডেসক্রাইব করছে যে অল ইজ নট গোল্ড, সবকিছু স্বর্ণ নয়। কোন সবকিছু? হ্যাঁ, সবকিছুর মধ্যে যেটা দ্যাট গ্লিটার্স, যেটা চকচক করে। তাহলে এটা কি হলো অ্যাডজেক্টিভ ক্লজ। তো দ্যাট গ্লিটার্স হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এখানে অল হচ্ছে বলো অ্যান্টিসিডেন্ট। এখানে অলটা কি? বলো অলটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তো আমাদের এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। এটা একটু বুঝতে হবে। তোমরা যদি প্রথম অংশ না করে থাকো তাহলে এই অংশটা বোঝাটা অবশ্যই তোমার জন্য সমস্যা হচ্ছে মনে হচ্ছে। যারা প্রথম অংশ করো নাই কিংবা মনোযোগ দিতে পারো নাই, তারা এটা হয়তো ধরতে কঠিন হচ্ছে। অল এখানে প্রোনাউন, অলটা এখানে প্রোনাউন, অল মানে এভরিথিং অর্থে প্রোনাউন। অলটা এখানে প্রোনাউন, ঠিক আছে? তাহলে অ্যান্টিসিডেন্ট সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা অ্যান্টিসিডেন্টের পরের ক্লজটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। অ্যান্টিসিডেন্ট থাকলে অ্যান্টিসিডেন্টের পরের ক্লজটা কি হবে? বলে অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এখন অ্যাডজেক্টিভ ক্লজের শর্ত কি?
অ্যাডজেক্টিভ ক্লজের শর্ত হচ্ছে দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডের আগে যদি কোনো অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে ওই দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ড যুক্ত ক্লজটি হবে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে কি থাকে? বলো দ্যাট অথবা ডব্লিউএস ওয়ার্ড থাকে। আবার বলছি অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে কি থাকে? দ্যাট অথবা ডব্লিউএস ওয়ার্ড থাকে। আর দ্যাট অথবা ডব্লিউএস ওয়ার্ডের আগে যদি সম্পর্কযুক্ত নাউন বা প্রোনাউন থাকে তাহলে ওই দ্যাট অথবা ডব্লিউএস ক্লজটি হবে অ্যাডজেক্টিভ ক্লজ। জাস্ট এইটুকু এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের আগে অবশ্যই একটা অ্যান্টিসিডেন্ট থাকতে হবে, আর অ্যান্টিসিডেন্টের পরের ক্লজটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। বলো অ্যান্টিসিডেন্টের পরের ক্লজটি কি? অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ দুই রকম হতে পারে। অ্যাডজেক্টিভ ক্লজ কয় রকম? বলো দুই রকম। এক হচ্ছে দুই প্রকার। অ্যাডজেক্টিভ ক্লজ দুই প্রকার। নন রেস্ট্রিক্টিভ ক্লজ। রেস্ট্রিক্টিভ ক্লজ। হ্যাঁ, গ্লিটার্স এর পরে আর না হয়ে ইজ হলো কেন? গ্লিটার্স অর্থ এখানে অল মানে হচ্ছে, বলো অলটা কি? অলটা হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে? অল হচ্ছে অ্যান্টিসিডেন্ট, আর অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার হয় পরের ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে এখানে অল মানে এভরিথিং, তাহলে এভরিথিং অর্থে অলটা সিঙ্গুলার, ঠিক আছে? আর যেহেতু অল মানে এভরিথিং এই কারণে ইজ হয়েছে। আমরা একটু পরে এর ব্যাখ্যাটা দিই। আমরা রেস্ট্রিক্টিভ আর নন রেস্ট্রিক্টিভ বলে তারপরে আমরা ওই ব্যাখ্যাটা দিচ্ছি তোমাদের। লেখো নন রেস্ট্রিক্টিভ এন্ড রেস্ট্রিক্টিভ ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ দুই প্রকার, নন রেস্ট্রিক্টিভ ক্লজ এন্ড রেস্ট্রিক্টিভ ক্লজ। এবার প্রথমে লেখো নন রেস্ট্রিক্টিভ ক্লজ। ওকে, আমরা রেস্ট্রিক্টিভ ক্লজটাকে আগে, নন রেস্ট্রিক্টিভ ক্লজটা কি? লেখো অ্যান্টিসিডেন্ট যদি, লেখো অ্যান্টিসিডেন্ট যদি প্রপার নাউন হয়, অ্যান্টিসিডেন্ট যদি প্রপার নাউন হয়, প্রপার নাউন মানে কি? নির্দিষ্ট ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম। ব্যক্তির নাম করিম রহিম, ঠিক আছে? স্থানের নাম বাংলাদেশ, বইয়ের নাম, হ্যাঁ বইয়ের নাম গ্রেট এক্সপেকটেশনস, দেশের নাম ইন্ডিয়া পাকিস্তান, রাজধানীর নাম ঢাকা, ঠিক আছে? নদীর নাম পদ্মা মেঘনা, হ্যাঁ তো পত্রিকার নাম দি ডেইলি স্টার। এগুলো হচ্ছে তোমার প্রপার নাউন, ঠিক আছে? তাহলে অ্যান্টিসিডেন্ট যদি প্রপার নাউন হয়, আবার বলছি অ্যান্টিসিডেন্ট যদি প্রপার নাউন হয় তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের দুই পাশে কোনো কমা বসবে না। দেখো অ্যান্টিসিডেন্ট যদি প্রপার নাউন হয় তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের দুই পাশে কোনো কমা বসেন, বলো দুই পাশে, আবার বলছি অ্যাডজেক্টিভ অ্যান্টিসিডেন্ট যদি প্রপার নাউন হয় তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের দুই পাশে দুটি কমা বসবে। আরেকবার বলছি, অ্যান্টিসিডেন্ট যদি প্রপার নাউন হয় তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের দুই পাশে, বলো দুটি কমা বসে। অ্যাডজেক্টিভ ক্লজের দুই পাশে দুটি কমা বসে, দেখছো? আর অ্যাডজেক্টিভ ক্লজের দুই পাশে যখন দুটি কমা বসে তখন তাকে বলা হয় নন রেস্ট্রিক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের দুই পাশে যখন দুটি কমা বসে তখন তাকে বলা হয় নন রেস্ট্রিক্টিভ ক্লজ। আবার বলছি অ্যাডজেক্টিভ ক্লজের দুই পাশে যদি দুটি কমা বসে তখন তাকে বলা হয় নন রেস্ট্রিক্টিভ ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের দুই পাশে যদি দুটি কমা বসে তখন তাকে কি বলা হয়? বলো নন রেস্ট্রিক্টিভ ক্লজ। আবার বলছি অ্যান্টিসিডেন্ট যদি প্রপার নাউন হয়
তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের দুই পাশে বলো দুটি কমা বসে, আর অ্যাডজেক্টিভ ক্লজের দুই পাশে যখন দুটি কমা বসে তখন তাকে বলা হয় বলো নন রেস্ট্রিক্টিভ ক্লজ। আবার বলছি নন রেস্ট্রিক্টিভ ক্লজ। ঠিক আছে, যেমন যেমন দেখো ঢাকা, বলো ঢাকা which is one of the busiest cities in the world. Is the capital of Bangladesh. এখানে এই ঢাকা হচ্ছে দেখো অ্যান্টিসিডেন্ট, এই হুইচ দ্বারা কাকে বুঝেছে? ঢাকাকে বুঝেছে। তাহলে ঢাকা হুইচ, এই হুইচের আগে একটা কমা আর এখানে ওয়ার্ল্ডের পরে একটা কমা। তো ঢাকা হুইচ ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। বলো ঢাকা যেটা পৃথিবীর ব্যস্ততম শহরগুলির মধ্যে একটি, সেটা বাংলাদেশের রাজধানী। ঠিক আছে, তাহলে ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, যাহা পৃথিবীর ব্যস্ততম নগরগুলির মধ্যে একটি। তাহলে ঢাকা, তাহলে হুইচ ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে হুইচ দ্বারা কাকে বুঝেছে? ঢাকাকে বুঝেছে। ঢাকা একটা রাজধানীর নাম, শহরের নাম, এটা একটা প্রপার নাউন। তাহলে অ্যান্টিসিডেন্ট যদি প্রপার নাউন হয় তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের আগে এবং অ্যাডজেক্টিভ ক্লজের পরে একটা কমা দিতে হয় নাকি? আর অ্যাডজেক্টিভ ক্লজের দুই পাশে যখন দুইটা কমা থাকে তখন তাকে বলা হয় বলো নন রেস্ট্রিক্টিভ ক্লজ। কি বলা হয়? নন রেস্ট্রিক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের দুই পাশে যখন দুটি কমা থাকে তখন তাকে বলা হয় নন রেস্ট্রিক্টিভ ক্লজ। নন রেস্ট্রিক্টিভ ক্লজ বলে অ্যাপোজিটিভ কোনো ক্লজ নাই, বলে অ্যাপোজিটিভ ফ্রেজ আছে, অ্যাপোজিটিভ ক্লজ নাই। বলো অ্যাপোজিটিভ কোনো ক্লজ নাই, এটা বলা হয় নন রেস্ট্রিক্টিভ ক্লজ। অ্যাপোজিটিভ ফ্রেজ হয় কিন্তু ক্লজ হয় না, তাহলে এটা হচ্ছে নন রেস্ট্রিক্টিভ ক্লজ। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের দুই পাশে যদি দুইটা কমা থাকে তখন তাকে বলা হয় বলো নন রেস্ট্রিক্টিভ ক্লজ। ঠিক আছে, এবার লেখো রেস্ট্রিক্টিভ ক্লজ। লেখো অ্যান্টিসিডেন্ট যদি প্রপার নাউন ছাড়া, লেখো অ্যান্টিসিডেন্ট যদি প্রপার নাউন ছাড়া অন্য কোনো নাউন হয় তখন অ্যাডজেক্টিভ ক্লজের আগে এবং পরে কোনো কমা, সাধারণত কমা বসে না। আবার বলছি অ্যান্টিসিডেন্ট যদি প্রপার নাউন ছাড়া অন্য কোনো নাউন হয় তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের আগে এবং পরে সাধারণত কোনো কমা বসে না। লেখছো অ্যান্টিসিডেন্ট যদি প্রপার নাউন হয়, আর সরি অ্যান্টিসিডেন্ট যদি প্রপার নাউন ছাড়া অন্য কোনো নাউন হয় তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের আগে এবং পরে সাধারণত কোনো কমা বসে না। ঠিক আছে, আর অ্যাডজেক্টিভ ক্লজের দুই পাশে যদি কোনো কমা না থাকে তখন তাকে বলা হয় রেস্ট্রিক্টিভ ক্লজ। আবার বলছি অ্যাডজেক্টিভ ক্লজের দুই পাশে যদি কোনো কমা না থাকে তখন তাকে বলা হয় রেস্ট্রিক্টিভ ক্লজ। আবার বলছি অ্যাডজেক্টিভ ক্লজের দুই পাশে যদি কোনো কমা না থাকে তখন তাকে বলা হয় রেস্ট্রিক্টিভ ক্লজ। আর অ্যান্টিসিডেন্ট যদি প্রপার নাউন ছাড়া
অন্য কোনো নাউন হয় তখন অ্যাডজেক্টিভ ক্লজের দুই পাশে সাধারণত কোনো কমা বসে না। আর অ্যাডজেক্টিভ ক্লজের দুই পাশে যদি কোনো কমা না থাকে তখন তাকে বলা হয় রেস্ট্রিকটিভ ক্লজ। তখন তাকে বলা হয় কোন ক্লজ? হলো রেস্ট্রিকটিভ ক্লজ। ঠিক আছে? যেমন দেখো the professor, বলো the professor whose course I am taking is very popular. এখানে দেখো এই প্রফেসর এটা কমন নাউন, এখানে হোজ মানে কি যার কোর্স, বলো দ্য প্রফেসর হোজ কোর্স আই এম টেকিং, আমি যেই প্রফেসরের কোর্স নিচ্ছি তিনি খুব জনপ্রিয়। এখানে হোজ কোর্স আই এম টেকিং, এখানে হোজ দ্বারা কাকে বলেছে? হোজ কোর্স মানে কি দ্য প্রফেসরের কোর্স, দ্য প্রফেসর হোজ কোর্স মানে বলে হিজ কোর্স। এখানে প্রফেসর দ্বারা হোজ দ্বারা কাকে বুঝেছে? প্রফেসরকে বুঝেছে। অতএব প্রফেসর কিন্তু এটা প্রপার নাউন না, এটা কমন নাউন। অতএব এখানে হোজের আগে কমা নাই, আবার এই টেকিং এর পরেও কমা নাই, তাহলে এইখানে হোজ কোর্স আই এম টেকিং। দেখো এইটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, তার আগেও কমা নাই পরেও কমা নাই। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের দুই পাশে যদি কমা না থাকে তখন তাকে বলা হয় রেস্ট্রিকটিভ ক্লজ। ঠিক আছে? যেমন বলো I will tell you all, বলো that I heard, বলো আমি যা শুনেছিলাম তার সবটাই আমি তোমাকে বলবো। তাহলে that I heard এই কথাটা কাকে রেফার করছে? বলো I will tell you all, আমি তোমাকে সবকিছু বলবো, মানে I will tell you all মানে I will tell you everything। বলো I will tell you all মানে কি I will tell you everything that I heard। তাহলে that I heard দ্বারা কাকে বুঝেছে? all কে বুঝেছে। এই অলটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, অলটা কি অ্যান্টিসিডেন্ট। আবার দেখো অ্যান্টিসিডেন্ট যদি প্রপার নাউন না হইয়া অন্য কিছু হয় তাহলে ওই অ্যাডজেক্টিভ ক্লজের আগে এবং পরে কমা বসে না। আর অ্যাডজেক্টিভ ক্লজের আগে এবং পরে যদি কমা না থাকে তখন তাকে বলা হয় কি? বলো রেস্ট্রিকটিভ ক্লজ। এখানে অল হচ্ছে অ্যান্টিসিডেন্ট। I will tell you all that I heard। বলো রেস্ট্রিকটিভ ক্লজ এবং নন রেস্ট্রিকটিভ ক্লজ এক ধরনের অ্যাডজেক্টিভ ক্লজ। তোমরা কি আসলে ক্লাস কি মানে দেখতেছো নাকি আসলে হঠাৎ করে পত্রিকা আসো? মানে আমি তো বুঝতেছি না। অ্যাডজেক্টিভ ক্লজ লিখে দিয়েছি উপরে দুই প্রকার, বলো অ্যাডজেক্টিভ ক্লজ দুই প্রকার, নন রেস্ট্রিকটিভ ক্লজ, রেস্ট্রিকটিভ ক্লজ। তাহলে রেস্ট্রিকটিভ ক্লজ কি এক ধরনের অ্যাডজেক্টিভ? এই প্রশ্নটা করা কি মানে তার মানে তো তুমি ক্লাসটা করছো না ঠিক মতো। অ্যাডজেক্টিভ ক্লজ দুই প্রকার, নন রেস্ট্রিকটিভ ক্লজ, রেস্ট্রিকটিভ ক্লজ। তার মানে কি রেস্ট্রিকটিভ এবং নন রেস্ট্রিকটিভ উভয় ক্লজে এক প্রকার অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে? আগে তো এটা বুঝতে হবে। তোমরা ক্লাস করতেছো কিনা আমি এই তো অনলাইনে বুঝতেছি না আসলে কিছু না। ওকে, তাহলে রেস্ট্রিকটিভ এবং নন রেস্ট্রিকটিভ উভয় ক্লজে এক প্রকার
বলো অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজটি নন রেস্ট্রিকটিভ হবে যদি তার দুই পাশে দুইটা কমা থাকে, আর অ্যাডজেক্টিভ ক্লজটি রেস্ট্রিকটিভ ক্লজ হবে যদি তার দুই পাশে কোনো কমা না থাকে। ঠিক আছে? আর অ্যাডজেক্টিভ ক্লজের দুই পাশে কমা বসে, বলো অ্যান্টিসিডেন্ট যদি প্রপার নাউন হয়, বলো অ্যান্টিসিডেন্ট যদি প্রপার নাউন হয় তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের দুই পাশে দুইটা কমা বসে। আর অ্যান্টিসিডেন্ট যদি প্রপার নাউন ছাড়া অন্য কোনো নাউন বা প্রনাউন হয় তখন অ্যাডজেক্টিভ ক্লজের দুই পাশে সাধারণত কমা বসে না। অ্যাডজেক্টিভ ক্লজের দুই পাশে কমা থাকলে তাকে বলা হয় নন রেস্ট্রিকটিভ ক্লজ, আর যদি কমা না থাকে তাকে বলা হয় রেস্ট্রিকটিভ ক্লজ। আশা করছি বুঝতে পারার কথা এতক্ষণে। ঠিক আছে? ওকে। এখন যদি তুমি অনেকে ডিসকানেক্ট হয়ে যাও সেটার দায় তো আমাকে দিতে হবে না। এখন বলো এটার দায় কি আমাকে দিবা? ওকে। তারপরে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে পরবর্তীতে সলভ ক্লাস যখন হবে ওই সলভ ক্লাসের মধ্যে ওই প্রশ্নগুলো নিয়ে আসবে। ঠিক আছে? তারপরেও কনফিউশন থাকবে কারণ 100% এক ক্লাসে কভার করা সম্ভব না। একটা ক্লাস করলে 100% কভার করা সম্ভব হবে না। তবে ম্যাক্সিমাম কভার হলে মনে করতে হবে যে এটা বড় কিছু পেয়েছো। এরপরে একাধিকবার ক্লাস করতে থাকলে এটা আস্তে আস্তে সব হয়ে যাবে। ঠিক আছে? কারণ তোমাদের প্রশ্ন শুনে আমি মানে একটু মনে হচ্ছে তোমাদের অনেকেই ক্লাসের বিষয়টাতে হয় তোমরা মনোযোগ দিতে পারছো না, অথবা তোমরা অর্ধেক শুনছো না। ঠিক আছে? যে কোনো কারণ হোক, যেটা আমাকে মানে খুব কনফিউশনে, আমি নিজেও কনফিউশনে আছি তোমাদেরকে তথ্যগুলা মানে কোন লেভেলের তথ্যগুলা দেওয়া উচিত। ঠিক আছে? এটা নিয়ে আমি আসলে কনফিউজড আছি। ওকে। এবার লেখো, একটা কারেকশন লেখো। কারেকশন লেখো। সালেহিন, তুমি যে প্রশ্ন করেছো এই প্রশ্নের উত্তর তুমি আলাদাভাবে আমার কাছ থেকে নিবা। হ্যাঁ? সালেহিন, তুমি যে প্রশ্নটা করেছো এই প্রশ্নের উত্তর জানার জন্য আমার সাথে মেসেঞ্জারে যোগ করবে। ঠিক আছে? তাহলে তুমি এটার আনসারটা নিতে পারবে। এখন আর ওইটার মধ্যে যেতে পারবো না এখন। ঠিক আছে? এবার আসো, কারেকশন লেখো। লেখো অ্যান্টিসিডেন্ট এবং লেখো অ্যান্টিসিডেন্ট এবং ডেট বা ডব্লিউএস ওয়ার্ড বলো পাশাপাশি বসবে। যদি না বসে বাক্যটিকে ভুল মনে করবে। তাহলে অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন, বলো অ্যান্টিসিডেন্ট এবং ডেট বা ডব্লিউএস ওয়ার্ড বাক্যে পাশাপাশি বসে কিনা দেখবা। যদি বসে তাহলে বাক্যটা কারেক্ট, না বসলে ধরে নিবে বাক্যটা ভুল হয়েছে। ধরে নিবা কি বাক্যটা ভুল হয়েছে। যেমন দেখো, কোনটি কারেক্ট? 26তম পিলির একটা প্রশ্ন, কোনটি কারেক্ট বাক্য? এক নম্বরে ছিল দি ম্যান স্টুল মাই ব্যাগ ওয়াজ টল। 2 নম্বরে ছিল দি ম্যান ওয়াজ টল হু স্টুল মাই ব্যাগ।
The man was tall who stole my bag. The man who stole my bag was tall. তাহলে এই তিনটা বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে the man stole my bag, এখানে হচ্ছে who হবে, who was tall। এই বাক্যে ডব্লিউ শর্ট হচ্ছে হু, তাহলে দ্বিতীয় বাক্যে ডব্লিউ শর্ট হচ্ছে হু, তৃতীয় বাক্যে ডব্লিউ শর্ট হচ্ছে হু। তাহলে আমরা দেখবো এই হু কাকে নির্দেশ করছে, এই হু কি ব্যাগকে নির্দেশ করছে নাকি ম্যানকে, এই হু কি টলকে নির্দেশ করছে নাকি ম্যানকে। তাহলে এই হু কাকে নির্দেশ করছে, ম্যানকে। যে লোকটি আমার ব্যাগ চুরি করে চলে সে লম্বা ছিল, তাই না। তাহলে এখানে এই হু দ্বারা ম্যানকে বুঝাইছে, অতএব আমরা এই হু দ্বারা বুঝেছি কি ম্যানকে, অতএব হু আর ম্যান একসাথে বসছে। তাহলে অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন একসাথে বসছে কোন বাক্যে, 1 নম্বর 2 নম্বর নাকি 3 নম্বর। তাহলে এই 3 নম্বর বাক্যটা কারেক্ট। তাহলে অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন একসাথে বসবে, যদি না বসে বাক্যটা ভুল মনে করবে, ঠিক আছে। তাহলে অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন বাক্যে একসাথে বসবে, যদি না বসে ওই বাক্যটিকে ভুল মনে করবে। লেখো আরেকটা কারেকশন লেখো। লেখো লেখো রিলেটিভ প্রোনাউন, কথাটা এইভাবে লেখো, ডেট বা ডব্লিউএস ওয়ার্ডের পরে, ডেট বা ডব্লিউএস ওয়ার্ডের পরে যতগুলো ফাইনাইট ভার্ব থাকে ততগুলো ফাইনাইট ভার্ব সাধারণত ডেট বা ডব্লিউএইচ ওয়ার্ডের বলো অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসে। আমরা বলছি দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডের দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডের পরে, ডব্লিউএস ওয়ার্ডের পরে পরে, আবার বলছি দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডের পরে যতগুলো ফাইনাইট ভার্ব থাকে ততগুলো ফাইনাইট ভার্ব সাধারণত দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসে, ঠিক আছে। আমরা যেমন দেখবো, যেমন ইট ইজ আই হু অলওয়েজ টু ব্লেম। এখানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ডব্লিউএস ওয়ার্ড, আই হচ্ছে অ্যান্টিসিডেন্ট, আইটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, ও হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড নাকি। তাহলে এখানে এই রিলেটিভ প্রোনাউনের পর হু এর পরে ফাইনাইট ভার্ব কোনটা, বলো ইজ টু ব্লেম। তাহলে ইজ টু ব্লেম, তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তাহলে ইজ, তাহলে এখন হু এর পরে ইজ, তাহলে রিলেটিভ প্রোনাউনের পরে ফাইনাইট ভার্বটা কি হবে, অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসবে। তাহলে আই এর সাথে কি ইজ হয়, তাহলে আই এর সাথে ইজ হয়, তাহলে এটা ভুল। অথবা আই এর সাথে কি হয়, ইট ইজ আই হু এম, বলো ইট ইজ আই হু এম টু ব্লেম। তাহলে আই এর সাথে কি হয়, এম হয়, আই এম টু ব্লেম, তাহলে ইট ইজ আই হু এম টু ব্লেম, ঠিক আছে। আবার দেখো অল দ্যাট, এই দ্যাট আছে,
তাহলে অ্যান্টিসিডেন্ট হচ্ছে অল, তাহলে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। তাহলে দ্যাটের পরে গ্লিটার্স এবং ইজ, এটা একটা ফাইনাইট ভার্ব, তাহলে এটা একটা ফাইনাইট ভার্ব। এই দুইটা ফাইনাইট ভার্ব কাকে অনুসরণ করেছে? বলো দ্যাট অনুযায়ী। তাহলে এখানে অলটা হচ্ছে সিঙ্গুলার, বলো অল, অল দ্বারা যদি এভরিথিং কে বোঝায় তখন অলের পরে অল দ্বারা যদি এভরিথিং কে বোঝায়, এভরিথিং মানে সবকিছু, হ্যাঁ, অল দ্বারা যদি এভরিথিং কে বোঝায় তখন অলের পরে ভার্বটি হবে সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হবে। বলো সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ একটা সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে? ভার্বের সাথে এস বাই এস থাকলে ভার্বটা সিঙ্গুলার, ভার্বের পরে যদি এস অথবা ইএস যোগ করে থাকে ভার্বটা সিঙ্গুলার, ঠিক আছে? আর ভার্বের সাথে ভার্বের পরে যদি এস বাই ইএস যোগ করে থাকে ভার্বটা সিঙ্গুলার, যেমন গ্লিটারের পরে এস আছে, এটা সিঙ্গুলার। আবার ইজ একটা সিঙ্গুলার ভার্ব, ওয়াজ একটা সিঙ্গুলার ভার্ব। তাহলে অল, বলো এভরিথিং ইজ হবে, এভরিথিং ইজ নট গোল্ড। অল ইজ নট গোল্ড মানে কি? এভরিথিং ইজ নট গোল্ড। বলে এভরিথিং দ্যাট গ্লিটার্স, তাহলে অল দ্বারা যদি এভরিথিং কে বোঝায় তাহলে অলটা সিঙ্গুলার, সিঙ্গুলার হলে কি হবে? ভার্বের সাথে এসবিএস হবে। তাহলে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। জুয়েলানা পোস্টটা তো দিয়েছে 8টায়, বলেছে সোয়া 7টার ক্লাসটা 8টায় ভুল কমে দিয়েছে, 1 মিনিট পরে তো এটা চেঞ্জ করে ফেলেছে, ঠিক আছে? 8টা পোস্টটা দিয়ে 1 মিনিট পরে চেঞ্জ করে ফেলেছে। তোমরা 1 মিনিটের মধ্যে সবকিছু বুঝে ফেললা, নিয়ে নিলা, একটু দেখবে না? আমি তো তোমাদের ক্লাসটা ফিক্স করে দিয়েছি 7টা 15-তে, ঠিক আছে? 7টা 15-তে তোমাদের ফিক্স করা আছে, ঠিক আছে? আর যদি পোস্টটা যদি দিয়ে থাকে তাহলে পোস্টটা ডিলিট হয়ে গেল কি হবে? এটা ভুল কমা হইতে পারে না? আর ওই ভুলের 1 মিনিটের ভুলকে তুমি ইয়ে করে রাখছো, এটা কেমন ধরনের কথা? আমি বুঝলাম না কিছু। আর তোমরা কেমন ধরনের রেসপন্সিবিলিটি এটা? 1 মিনিটে একটা জিনিস দেখার সাথে সাথে এটাকে তুমি এটাকে 100% নিশ্চিত করে ফেলছো, তাই না? এটা তো ভুল হইতে পারে না, ভুল তো হইতে পারে। আর যদি ভুল হয় তাহলে ক্রস চেক করার নিয়মটা কি? এক অপরের সাথে ক্রস চেক করে নেওয়া উচিত। সব খেলে আমার পক্ষ থেকে সব কারেক্ট হবে, তোমাদের পক্ষ থেকে কোনো ভুল হবে না, এটা তো হয় না। ভুল দুই দিক দিয়ে হইতে পারে, ঠিক আছে? আর এই ভুল যখন হয় তখন এটা ক্রস চেক করে নিতে হয়, ক্রস চেক করে নেওয়া উচিত, ঠিক আছে? ওকে, আশা করছি আগামী দিনগুলোতে যেন এই ধরনের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। আজকে আমার ক্লাস করে আমি সত্যি আমি মজা পাচ্ছি না। ওকে, আমরা যেটা বলেছি সেটা আমরা দেখলাম যে এখানে, হ্যাঁ, গ্লিটার্স হচ্ছে, গ্লিটার্স এর সাবজেক্ট হচ্ছে অল। বলো দ্যাট এর পরে গ্লিটার হচ্ছে ভার্ব, তাহলে অল হচ্ছে অ্যান্টিসিডেন্ট, অলটা হচ্ছে সাবজেক্ট। বলো অল দ্যাট গ্লিটার্স মানে এভরিথিং গ্লিটার্স, ঠিক আছে? এখানে গ্লিটার্স এর সাবজেক্ট হচ্ছে অল, মানে রিলেটিভ প্রোনাউন, এর পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট সাবজেক্ট হতে পারে, অ্যান্টিসিডেন্ট অবজেক্ট হতে পারে। বলো অ্যান্টিসিডেন্ট কি হতে পারে? অ্যান্টিসিডেন্টটা রিলেটিভ প্রোনাউনের পরবর্তী যে ভার্বটা আছে না, ওই ভার্বের সাবজেক্ট হতে পারে, আবার ওই ভার্বের অবজেক্ট হতে পারে। সাবজেক্টটা ভার্বের আগে বসে, অবজেক্টটা পরে বসে। হ্যাঁ, গ্লিটার্স এখানে ভার্ব, ফাইনাইট ভার্ব। বলো অল দ্যাট গ্লিটার্স, গ্লিটার্স এখানে ভার্ব। বলো ইজো ভার্ব, গ্লিটার্সও ভার্ব। বলো একটা কমপ্লেক্স সেন্টেন্সে মিনিমাম 2টা ফাইনাইট ভার্ব থাকতে হবে। তাহলে এখানে গ্লিটার্স হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, ইজ একটা ফাইনাইট ভার্ব, ঠিক আছে? দ্যাট গ্লিটার্স এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে অবশ্যই কমপক্ষে 2টা ফাইনাইট ভার্ব থাকতে হবে। এই কারণে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই বাক্যে গ্লিটার্স একটা ফাইনাইট ভার্ব, ইজ একটা ফাইনাইট ভার্ব, ঠিক আছে?
ইজ একটা ফাইনাইট ভার্ব। তোমাদের তো বেসিক জিনিস তো মানে খুবই খারাপ অবস্থা দেখতেছি। আমি আসলে ওয়ান টু ওয়ান সরাসরি কথা বলতে পারলে হয়তো বুঝতে পারতাম তোমাদের প্রবলেমটা কোথায়। তো এখন তো আসলে বুঝতেছি না কে কোথা থেকে জয়েন করছো, কিভাবে দৌড়াচ্ছ, বা আদৌ কি আসলে সময়মতো ক্লাস করতে পারছো কিনা, মানে এটা বুঝতেছি না, বা আগের অংশ ক্লাস করছো কিনা। এই জায়গাটাতে আমি কনফিউজ, যার ফলে আমি নিজেও আজকে তোমাদের ক্লাস করাতে এসে করাচ্ছে ঠিকই, কিন্তু আমি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছি। ঠিক আছে, ক্লজের ক্লাসটা যেহেতু আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট, এই ক্লাসের বেসিকটা না ধরতে পারলে ইংরেজিতে অনেক সাফার করতে হবে। ক্লজের ক্লাসটা যেহেতু খুবই খুবই ইম্পর্টেন্ট, এই ক্লাসের বেসিক যদি না ধরতে পারো তাহলে অনেক সাফার করতে হবে জীবনে, আগে বলে রাখি। তো এই ক্লাসটা যদি আজকে না বুঝো, হতাশ হওয়ার কোনো কারণ নাই। পরবর্তীতে যখন ক্লাস হবে এই ক্লাসটা অবশ্যই সিরিয়াসলি আবার করে নিবে, প্রথম থেকে যেন কখনো মিস না হয়। ঠিক আছে, আমি আশা করছি তোমরা আহ, একটু খেয়াল করবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আসো। তাহলে আমরা অ্যাডজেক্টিভ ক্লজের কিভাবে, অ্যাডজেক্টিভ ক্লজ চিনতে হলে কি অ্যান্টিসিডেন্ট লাগবে। ঠিক আছে, অ্যান্টিসিডেন্ট থাকলে অ্যাডজেক্টিভ ক্লজ হবে। তো দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডের আগে যদি অ্যান্টিসিডেন্ট থাকে, তাহলে ওই দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ড যুক্ত ক্লজ হবে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ দুই প্রকার, নন রেস্ট্রিক্টিভ ক্লজ আর রেস্ট্রিক্টিভ ক্লজ। ঠিক আছে, অ্যান্টিসিডেন্ট যদি প্রপার নাউন হয় তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের দুই পাশে দুইটা কমা বসে, আর অ্যাডজেক্টিভ ক্লজের দুই পাশে যখন দুইটা কমা বসে তাকে বলা হয় নন রেস্ট্রিক্টিভ ক্লজ। আর অ্যান্টিসিডেন্ট যদি প্রপার নাউন না হয় তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের দুই পাশে সাধারণত কমা বসে না। আর অ্যাডজেক্টিভ ক্লজের দুই পাশে যদি কমা না থাকে তখন তাকে বলা হয় রেস্ট্রিক্টিভ ক্লজ। আমরা আরো দুইটা কারেকশন দিয়েছি, বলেছি কি যে অ্যান্টিসিডেন্ট আর রিলেটিভ প্রোনাউন বাক্যে পাশাপাশি বসে, যদি পাশাপাশি না বসে ধরে নেবে বাক্যটা ভুল আছে, এক। আর তারপর বলেছি রিলেটিভ প্রোনাউনের পরে মানে দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডের পরে যতগুলো ফাইনাইট ভার্ব থাকে ওই ফাইনাইট ভার্ব গুলো সাধারণত বলো অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসে। ঠিক আছে, অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসে। তাহলে অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার হয় 12টা সিঙ্গুলার হবে, অ্যান্টিসিডেন্ট প্লুরাল হলে 12টা প্লুরাল হবে। ঠিক আছে, আমরা এই কথাটাই বলেছিলাম। তো ওইটা আসলে দুইটা এক্সাম্পল দিয়েছি, তোমরা না বুঝলে পরবর্তীতে আরো এক্সাম্পল চাইতে পারো। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব অ্যাডভার্বিয়াল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার। সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, তাহলে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজটা নিয়ে আলোচনা করব এখন। আমি আবার বলছি, ক্লাসে হতাশ হওয়ার কোনো সুযোগ নাই, একবার বুঝো নাই হতাশ হওয়া যাবে না, এটাকে আরেকবার করতে হবে। আমি আরেকবার তোমাদেরকে সুযোগ দিতে চাই এবং সুযোগটা তোমরা নিতে হবে। ঠিক আছে, হতাশ হওয়া যাবে না, একবার তুমি নাই বুঝতে পারো। যাদের প্রবলেম আছে এগুলো তো ডিফিকাল্ট ক্লাস, তাই না? তো যারা বুঝো নাই তাদের হতাশ হওয়ার কারণ নাই, আরেকবার ক্লাসটা করে নিতে হবে, এটা মাথায় রাখবে, তাহলে তাইলেই চলবে। এবং ওই ক্লাসটা আমি সুযোগ দেবো তোমাদেরকে। ঠিক আছে, অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ কিভাবে চেনা যায় আমরা আবারও বলছি। প্রথমে আমরা বলছি নাউন ক্লজ চেনার ক্ষেত্রে কি বলছি, বলেছি ইট দ্বারা রিপ্লেস করা গেলে এটা কোন ক্লজ, এটা নাউন ক্লজ। ঠিক আছে, অ্যান্টিসিডেন্ট থাকলে এটা কোন ক্লজ, এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, তো লেখো অ্যাডভার্বিয়াল ক্লজ চেনার উপায়। বলো অ্যাডভার্ব ক্লজকে ইট দ্বারা রিপ্লেস করা যায় না। লেখো নাম্বার ওয়ান, অ্যাডভার্ব ক্লজকে ইট দ্বারা রিপ্লেস করা যায় না, নাম্বার ওয়ান। এরপর নাম্বার টু লেখো, লেখো অ্যাডভার্ব ক্লজের আগে অ্যান্টিসিডেন্ট থাকে না। লেখো অ্যাডভার্ব ক্লজকে ইট দ্বারা রিপ্লেস করা যায় না এবং অ্যাডভার্ব ক্লজের আগে অ্যান্টিসিডেন্ট থাকে না। ঠিক আছে, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজের আগে অ্যান্টিসিডেন্ট থাকে না, অ্যাডভার্ব ক্লজকে ইট দ্বারা রিপ্লেস করা যায় না। ঠিক আছে, তাহলে অ্যাডভার্ব ক্লজকে ইট দ্বারা রিপ্লেস করা যায় না আর অ্যাডভার্ব ক্লজের আগে অ্যান্টিসিডেন্ট থাকে না। ঠিক আছে, অ্যাডভার্ব ক্লজের আগে অ্যান্টিসিডেন্ট থাকে না এবং অ্যাডভার্ব ক্লজকে ইট দ্বারা রিপ্লেস করা যায় না। ঠিক আছে, তাহলে ইট দ্বারা রিপ্লেস করা যায় কাকে, নাউন ক্লজকে। আর অ্যান্টিসিডেন্ট থাকে কার আগে, বলে অ্যাডজেক্টিভ ক্লজের আগে। তাহলে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, এই তিনটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা এই তিনটা ক্লজের মধ্যে অ্যাডভার্ব ক্লজ চেনাটা একদম সহজ। কিভাবে দেখো, ইট দ্বারা রিপ্লেস করতে পারলে সাবঅর্ডিনেট ক্লজ হবে নাউন ক্লজ, অ্যান্টিসিডেন্ট থাকলে সাবঅর্ডিনেট ক্লজ হবে অ্যাডজেক্টিভ ক্লজ, আর ইট দ্বারা রিপ্লেস করা না গেলে কিংবা অ্যান্টিসিডেন্ট না থাকলে ওই সাবঅর্ডিনেট ক্লজ হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে,
বলো ইট দ্বারা রিপ্লেস করতে পারলে এটা হবে নাউন ক্লজ, অ্যান্টিসিডেন্ট থাকলে এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই দুইটার কোনোটার মধ্যে না পড়লে ওই সাবঅর্ডিনেট ক্লজটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। আশা করছি বুঝতে পারার কথা। ঠিক আছে, যেমন দেখো I shall go where he lives, এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? বলো where he lives। দেখো তো where he lives কে ইট দ্বারা যায় কিনা? বলো I shall go it, আমি ইহা যাব, তাহলে বাক্য হচ্ছে না, তাহলে এটা নাউন ক্লজ হবে না। আবার দেখো where এর আগে অ্যান্টিসিডেন্ট আছে, বলো এর যে ভার্ব কখনো অ্যান্টিসিডেন্ট হয় না, অ্যান্টিসিডেন্ট কে হয়? নাউন অথবা প্রোনাউন। এখানে where এর আগে go হচ্ছে ভার্ব, অ্যান্টিসিডেন্ট নাই, তাহলে অ্যান্টিসিডেন্ট না থাকলে অ্যাডজেক্টিভ হবে না, আর ইট দ্বারা না গেলে নাউন হবে না, তাহলে নাউনও যাবে না অ্যাডজেক্টিভও যাবে না। এই ক্লজটার নাম কি? বলো অ্যাডভার্বিয়াল ক্লজ। বলো নাউন এবং অ্যাডজেক্টিভের মধ্যে না গেলে এই ক্লজটা কি কোথায় যাবে? বলো অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। তাহলে I shall go where he lives। আবার দেখো I saw the man, বলো when he came, বলো when he came, এ when আছে, when এর আগে ম্যান হচ্ছে নাউন, তাহলে নাউন থাকলে কিন্তু অ্যান্টিসিডেন্ট হবে না। দেখো when এর আগে ম্যান হচ্ছে নাউন, এখন বলো এই ম্যানটা কিন্তু অ্যান্টিসিডেন্ট না, কারণ আমরা জানি when দ্বারা টাইম বোঝায়, when দ্বারা কি বোঝায়? টাইম বোঝায়। তাহলে when এবং দি ম্যান কি ম্যান দ্বারা কি টাইম বুঝেছে নাকি লোকটি বুঝেছে? I saw the man, আমি লোকটাকে দেখেছিলাম when he came, যখন সে এসেছিল। তাহলে when মানে যখন, তাহলে when দ্বারা কি ম্যান কি বুঝেছে? তাহলে ম্যান এবং when এর মধ্যে কোনো সম্পর্ক নাই, অতএব ম্যান এটা অ্যান্টিসিডেন্ট না। অতএব I saw the man eat, হ্যাঁ আমি ইহা লোকটিকে দেখেছিলাম বলা ভুল। আবার when এর অ্যান্টিসিডেন্ট ম্যান হতে পারে না, অতএব এটা কোন ক্লজ? বলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটাকে যদি ইট দ্বারা রিপ্লেস করা যায় এটা নাউন হবে, আর সাবঅর্ডিনেট ক্লজের আগে যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে অ্যাডজেক্টিভ হবে, আর এই দুইটার কোনোটাতে না গেলে এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এইটা এই when এর অ্যান্টিসিডেন্ট ম্যান না, ম্যান when এর অ্যান্টিসিডেন্ট না, অতএব এটা অ্যাডজেক্টিভ ক্লজ না। আবার I saw the man eat, এটা কি ইট দ্বারাও যাচ্ছে না, অতএব এটা কোন ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, বলে if he comes I will go। দেখো if he comes, তাহলে ইফ আছে, সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে ইফ আছে, দেখো তো এটা কি ইট দ্বারা যায় কিনা? বলো ইট আই উইল গো হচ্ছে না, আবার ইটের আগে ইফের আগে অ্যান্টিসিডেন্ট নাই, অতএব এটা কি? বলো অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, আবার যদি স্টে হোয়ার ইউ আর, বলো স্টে হোয়ার ইউ আর, তুমি যেখানে আছো সেখানেই থাকো, তাহলে স্টে ইট, ইহা থাকো হয় না তো, তাহলে স্টে ইট, বলো ইহা থাকো বাংলা হচ্ছে না। আবার হোয়ার আগে অ্যান্টিসিডেন্ট নাই, তাহলে অ্যান্টিসিডেন্ট না থাকলে অ্যাডজেক্টিভ হবে না, আবার ইট দ্বারা না গেলে নাউন হবে না, তাহলে নাউন এবং অ্যাডজেক্টিভে না গেলে এটা কি হবে? এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। বলো নাউন এবং অ্যাডজেক্টিভের মধ্যে না গেলে এটা কোন ক্লজ হবে? বলো অ্যাডভার্বিয়াল ক্লজ। বলো ইফ হি কামস আই উইল গো, তাহলে ইফ এর আগে অ্যান্টিসিডেন্ট আছে, ইফ এর আগে কি নাউন বা প্রোনাউন আছে? নাই। আবার এটাকে ইট দ্বারা যাচ্ছে না, বলো ইফ হি কামস, এটার থেকে ইট বসাও, বলো ইট আই উইল গো, ইট আই উইল গো, ইহা আমি যাব বাংলা হয় না, অতএব এটা নাউন ক্লজ হচ্ছে না। এই কারণে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। স্টে হোয়ার ইউ আর, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ এটাকে ইট দ্বারা যাচ্ছে না, আবার হোয়ার এর আগে অ্যান্টিসিডেন্ট নাই, হোয়ার এর আগে কি অ্যান্টিসিডেন্ট নাই, তাহলে স্টে হোয়ার ইউ আর, তাহলে স্টে ইট, এটা ইট দ্বারা যাচ্ছে না, অতএব এটা কি নাউন ক্লজ না, আবার এটা অ্যাডভার্বিয়াল ক্লজ না। ঠিক আছে, তাহলে আমরা কি অ্যাডভার্ব ক্লজটাকে মোটামুটি ধরতে পারছি? ওকে, আমরা পরের ক্লাসে আলোচনা করব ফ্রেজের ক্লাস। আমাদের পরবর্তী ক্লাসটা হবে ফ্রেজ। আগামীকাল আমরা ফ্রেজের ক্লাসটা আলোচনা করব। ঠিক আছে, এবং ক্লজের মধ্যে কোনো সমস্যা থাকলে আমরা তখন একটু হেল্প করব। ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্ত আমরা শেষ করছি, তাহলে আগামীকাল আমরা ফ্রেজের ক্লাসটা আলোচনা করবো। হ্যাঁ, ঠিক আছে।